বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। আমি যদি এমন ধান্দাবাজ ব্যবসায়ী হই, দেশের উন্নতি হবে না। আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখি সাংবাদিকদেরকে হুমকি দিতে। আমরা স্যারকে চাচ্ছি, আমরা স্যারকে চাই এবং এটার জন্য যা কিছু করতে হয় আমরা তাই করব। আমরা তো এখানে কোনো সুযোগই নাই, কোনো পাত্তাই নাই। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। বিএনপি কি এনসিপির মামা? আজ এক সমাবেশে বিএনপি নেতা ইশাক হোসেন বলেন, বিএনপির যখন জন্ম হয়েছিল তখন তোমাদের জন্ম হয়নি। তিনি আরো বলেন, বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। যদি আমাদের নেতা বলে 10 মিনিটে এই সচিবালয়ে ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে 15 মিনিটও লাগবে না। এদিকে দর্শক, এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সাজরিস আলম বলেন, ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে। অপরদিকে দর্শক, ইডেন কলেজের এক শিক্ষককে বহিষ্কারের দাবিতে ওই কলেজের ছাত্রীরা বলেন, আমরা স্যারকে চাচ্ছি, আমরা স্যারকে চাই এবং এটার জন্য যা কিছু করতে হয় আমরা তাই করব। আমাদের তো রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না, সেটাকে কেন এইভাবে রাজনৈতিক দিকে মোড় দেওয়া হলো? আমরা আমাদের জাকির স্যারের স্টে অর্ডারটা রাখতে চাই এবং স্যারের ট্রান্সফার অর্ডারটা বাতিল করতে চাই। এদিকে দর্শক, বিএনপি কি এনসিপির মামা উল্লেখ করে এনসিপিকে ধুয়ে দিলেন রুমিন পারহানা। তিনি আরো বলেন, কেন বিএনপি কি এনসিপির মামা? নির্বাচন হোক। এনসিপি যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে, টকশোগুলো তো আমরাও দেই করে, তাহলে তো তাদের মানে গণজোয়ারে গণভোটে ভেসে 300 আসনের মধ্যে 290টাই পাওয়ার কথা। পাওয়ার পরে তারা এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না, তো বিএনপি কেন তাদের এজেন্ডা? তাছাড়াও দর্শক, চলমান রাজনীতির পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন, বিএনপির সঙ্গে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল এবং ইসলামী অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন এবং একটি তন্ত্র, পীরবাদ। সেই পীরবাদের ধারক এবং বাহক চরমোনাই পীর সাহেবের দল এবং চরমোনাই পীর সাহেবের পরিবারের যে দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে, এর ফলে রাজনৈতিক অঙ্গনে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই কাদা ছোড়াছুড়ির ফলে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আজকে আমি যে ভিডিওটি করব, এটা আমার জন্য খুবই বিব্রতকর। এর কারণ হলো, যেহেতু বিএনপি থেকে একবার ইলেকশন করেছি, অল্প হোক বিস্তর হোক জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে কিছুটা হলেও পরিচয় হয়তো আছে। তারপরে চরমোনাই পীর সাহেবের সঙ্গে আমার এলাকার পীর সাহেব জাতীয় রাজনীতি করেন। আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক না থাকলেও মন্দ সম্পর্ক কখনোই ছিল না। আমি চিনি এই পীর সাহেবদের যারা ভাই ব্রাদার আছেন সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। বিশেষ করে যিনি বড় ভাই এখানে আছেন পীর, তার সঙ্গে ভালো সম্পর্ক। কিন্তু আমাদের মেজো ভাই যিনি ফয়জুল করিম সাহেব, তিনি বেশি বহুকাল, তো তার সঙ্গে আমার ওরকম বন্ধুত্ব নাই, কিন্তু তার বড় ভাইয়ের সঙ্গে আমার বেশি ভালো সম্পর্ক। তো এখন এই যে ফয়জুল করিম সাহেব যিনি রয়েছেন, চরমোনাই পীর সাহেবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ, তার যে রাজনৈতিক দল দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেও মিডিয়াতে তিনি প্রধান ব্যক্তি। তো তার সঙ্গে বিএনপির সালাউদ্দিন সাহেবের যে দ্বন্দ্ব এবং সংঘাত এবং বাক্যবাদ, এটি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটি বিএনপির জন্য আগামীতে একটা বিরাট বিপদ এবং বিপত্তি শুরু হয়ে যাবে। এখন এটা শুরুটা হলো মূলত চরমোনাই পীর সাহেব এবং তার যারা দল, তাদের সঙ্গে জামাতের এবং অন্যান্য রাজনৈতিক দলের একটা বন্ধন হয়েছে এবং একটা মহাসমাবেশ হয়েছে, যেটি বিএনপির জন্য একটা বিরাট থ্রেট। এবং দ্বিতীয় যে ঘটনা, সেটা হলো বিএনপি এতদিন ধরে যাকে মাথায় করে নেচেছে, সেই নুরুল হক নুরু, তারপরে এবি পার্টি জনাব মঞ্জু, এই দুটো তাদের যে দুটো দল এবং সংগঠন, এই দুটো সংগঠনকে বিএনপি মনে করেছে দুটো হীরার টুকরা, দুটো রত্ন পাথর। এবং জনাব মঞ্জু এবং জনাব নুরুল হক নুরু, এদেরকে সম্মানিত করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য বিএনপি করেনি এমন কোনো কাজ নেই। তো এই দুজন মানুষ হঠাৎ করে দেখা গেল চরমোনাই পীর সাহেবের মঞ্চে উপস্থিত, এবং তারা সেখানে গিয়ে যে কথাগুলো বললেন সেগুলো একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিএনপির যে স্বার্থ, সেই স্বার্থের উপর আঘাত হানলো এবং বিএনপির
সম্পূর্ণ বিপরীত মেরুতে তারা চলে গেলেন। দ্বিতীয়ত, এই সমাবেশে অর্থাৎ চরমোনাই পীর সাহেবের সমাবেশে যেভাবে বাংলাদেশের প্রধানতম সকল রাজনৈতিক দলগুলো এলো, ঠিক এইরকম একটা সমাবেশ করে সমপর্যায়ের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে যদি আনতে হয়, তাহলে বিএনপিকে মঞ্চে আওয়ামী লীগের শেখ হাসিনাকে উঠাতে হবে, তারপরে জাতীয় পার্টির জিএম কাদেরকে উঠাতে হবে, এবং সিপিবি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল তাদেরকে উঠাতে হবে। আদারওয়াইজ ওখানে যে যাকে বলা হয় জৌলুসটা এসছে, মঞ্চের যে সৌন্দর্যটা আসছে চরমোনাই পীর সাহেবের, ঠিক ওই পর্যায়ের সৌন্দর্য ফুটে উঠবে না। দ্বিতীয়ত, যে পরিমাণ লোক সমাগম চরমোনাই পীর সাহেব করেছেন, ওটা আসলে বিএনপিকে করতে হলে এবং সারাদিন অর্থাৎ সকাল 9টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ সেই পুরো মৎস্য ভবন একেবারে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে এলিফ্যান্ট রোড পর্যন্ত, আবার ওদিকে শহীদ মিনার থেকে শুরু করে একেবারে যাকে বলে বাংলা মোটর পর্যন্ত পুরো এলাকা যেভাবে লোকারণ্য করে ফেলেছিল, এরকম বৃহৎ জামাত 2-4-10 বছরে এই ঢাকা শহরে হয়নি, যেটি চরমোনাই পীর সাহেব করেছেন। এখন এর ফলে কি হলো, বিএনপির মধ্যে সঙ্গত কারণেই চিত্তচাঞ্চল্য দেখা দিয়েছে, এবং সেখানে বসে চরমোনাই পীর সাহেব এবং অন্যান্য যে সকল কথাবার্তা বলেছেন তা প্রথমত ডক্টর ইউনূসের পক্ষে গেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনের সময়কে প্রশ্নবিদ্ধ করেছে, তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে, আর বিএনপির মেজাজ ভীষণ রকম গরম করে দিয়েছে। ফলে কি হলো, বিএনপির যিনি এখন মুখপাত্র রয়েছেন তিনি আকার ইঙ্গিতে চরমোনাই পীর সাহেবকে টার্গেট করে কথা বলেছেন, চরের লোক বলেছেন, চর অঞ্চলের লোক, তারপরে হাত পাখা, এটা নিয়ে টিটকারি করেছেন। আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, তো আমরা এই চর সম্পর্কে জানি। চরের মানুষদেরকে সাধারণত বলা হয় চৌরা। তো আপনি একজন চরের অধিবাসী, তিনি 1000 কোটি টাকার মালিক হন, প্রেসিডেন্ট হন, তাকে যদি চৌরা বলেন, সে ভীষণ রকম অপমান বোধ করে, এত বেশি অপমান বোধ করে যেটা বলার মতো না। আর দক্ষিণাঞ্চলে, বিশেষ করে চর অঞ্চলে, এই যারা চরের বাসিন্দা নন, তারা এই চৌরাদেরকে মানে ছোট করার জন্য বলে চৌরা সমান সমান জয়াকারে যা, আমি আর বললাম না, এইটা। তো যার জন্য চৌরা বললেই চরের লোক নিজেদেরকে জয়াকারে যা, যেটা পিনাকি মাঝে মধ্যে বলেন, তো সেইটা। তো যা হোক, ওই গালিটা নিয়ে নেন। ফলে সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্য মানে চরমোনাই পীর সাহেবকে অসম্মানিত করেছে। তো দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।